আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। আশা করি মেয়েরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রে নবম অধ্যায় উদ্ভিদের সারি তথ্য অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টিতে আমি ইতিমধ্যে সালোকসংশ্লেষ নিয়ে আলোচনা করেছি, ওদের টপিকসটা শেষ করেছি এবং গত ক্লাসে আমি শ্বসন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ইতিমধ্যে শ্বসনের সবাত এবং আবাদ শ্বসনের যে প্রথম সাধারণ একটি ধাপ রয়েছে গ্লাইকোলাইসিস, প্রথম ধাপ, সেই গ্লাইকোলাইসিস নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। যেহেতু আমি আশা করব তোমরা ক্লাসটি করেছো এবং বাসায় চর্চা করেছো, তাই আমি কয়েকটা ইনফরমেশন একটু রিপিট করছি যে তোমরা নিশ্চয়ই চর্চা করতে গিয়ে একটা ইনফরমেশন পেয়েছো বা জেনেছো যে গ্লাইকোলাইসিস সাধারণত কোথায়, কোষে সাইটোপ্লাজমে থাকে। যেহেতু উদ্ভিদ এবং সালোকসংশ্লেষণ এই জৈবিক প্রক্রিয়াটি উদ্ভিদের সম্পূর্ণ নিজস্ব একটি জৈবিক প্রক্রিয়া, কিন্তু সেই হিসেবে শ্বসন একটি উদ্ভিদ এবং প্রাণীর জন্য নির্বিশেষে একটি সাধারণ জৈবিক প্রক্রিয়া। উদ্ভিদ এবং প্রাণী দিয়ে এই জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়। তো যেহেতু শ্বসন উদ্ভিদ এবং প্রাণী উভয় দিয়ে সম্পন্ন হয়, সুতরাং উদ্ভিদ এবং প্রাণী কোষের উভয়ের কোষের সাইটোপ্লাজমে শ্বসন শুরুর প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিস তা সম্পন্ন হয়ে থাকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মূলত তোমরা দেখেছো 6 কার্বনের একটি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ভেঙে গিয়ে কিভাবে ধাপে ধাপে বা কয়েকটি স্টেপ বাই স্টেপ কিভাবে পরিবর্তনের মধ্য দিয়ে এনজাইমের কার্যকারিতা কিভাবে এটা একটা ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। মূলত সেটাই ছিল আমাদের গ্লাইকোলাইসিসের আলোচ্য বিষয়। সেই সাথে কয় অণু এটিপি ব্যবহৃত হচ্ছে এবং কয় অণু এটিপি উৎপন্ন হচ্ছে তার একটা নেট উৎপাদনীয় আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম। সুতরাং গ্লাইকোলাইসিস নিয়ে তোমরা ভালো মতো চর্চা করবে। যেহেতু আমাদের গ্লাইকোলাইসিসের শেষ এন্ডিং ছিল 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড তৈরি। আমি আবারও বলছি, একটা 6 কার্বনের গ্লুকোজ ভেঙে গিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় জীবকোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়ে 3 কার্বনের দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যেখানটা শেষ হয়েছে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড সৃষ্টি, সেই পাইরুভিক অ্যাসিড থেকেই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ সবাত শ্বসনের যে দ্বিতীয় ধাপ ক্রেবস চক্র। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। একটু আবার বলি যে শ্বসন 2 প্রকার বা 2 ধরনের শ্বসন সম্পন্ন হয়ে থাকে। একটি হচ্ছে সবাত শ্বসন, একটি হচ্ছে অবাত শ্বসন। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন তাকে বলা হচ্ছে সবাত শ্বসন, অক্সিজেনের অনুপস্থিতি শ্বসনকে বলা হচ্ছে অবাত শ্বসন। যেহেতু গ্লাইকোলাইসিস সম্পন্ন করতে কোনো ধরনের অক্সিজেন প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস এই সাধারণ ধাপটি সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের সাধারণ এবং প্রথম ধাপ। এরপর অক্সিজেন উপস্থিত থাকলেই সেই উৎপন্ন পাইরুভিক অ্যাসিড অণুটি বা 2 অণু পাইরুভিক অ্যাসিড, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপ ক্রেবস চক্রে প্রবেশ করবে। আর যদি অক্সিজেন উপস্থিত না থাকে সেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটবে, অর্থাৎ অবাত শ্বসন সম্পন্ন হবে। আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে ক্রেবস চক্র নিয়ে। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, তোমাদের বইও চিত্রটি চক্রাকারে এভাবে দেওয়া আছে। প্রশ্নে যেভাবে আসুক যে ক্রেবস চক্রটি বর্ণনা করো, ক্রেবস চক্রের লেখচিত্র অঙ্কন করো, চক্রটি লিখে দেখাও, যেভাবে আসুক আমরা চক্রটা অবশ্যই অঙ্কন করবো। আর যদি বর্ণনার কথা বলা হয়ে থাকে আমরা চিত্র আঁকার পরে বর্ণনা করব। এই বিষয়টি মাথায় রেখে তোমরা পড়াটা প্রস্তুত করবে। আমি চলে আছি ক্রেবস চক্রে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড। যেহেতু ক্রেবস চক্র হচ্ছে সবাত শ্বসনের সেকেন্ড ধাপ, ফার্স্ট ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড ধাপ হচ্ছে ক্রেবস চক্র, থার্ড হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে প্রথম যে ধাপটা ছিল গ্লাইকোলাইসিসের স্টার্টিং পয়েন্ট ছিল আমাদের গ্লুকোজ 6 কার্বনের 1 অণু গ্লুকোজ, আর এবং সেটা ধারাবাহিক ভাঙছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এবং এন্ডিং পয়েন্ট বা শেষ পয়েন্টটা ছিল আমাদের 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড। এক্ষেত্রে 6 কার্বন ভেঙে গিয়ে 3 কার্বনের 2 অণু, অর্থাৎ 3 + 3 = 6, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই এন্ডিং পয়েন্টটাই কিন্তু পরবর্তী ধাপ ক্রেবস চক্রের স্টার্টিং পয়েন্ট। আমরা এখানে ক্রেবস চক্র শুরু করছি। এই উৎপন্ন ক্রেবস চক্রটি বা ক্রেবস চক্রে পাইরুভিক অ্যাসিডটি মূলত সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে। আমি আবারও বলছি, উৎপন্ন পাইরুভিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে। ম্যাট্রিক্স অর্থাৎ মাতৃকায় প্রবেশ করার সাথে সাথে পাইরুভিক অ্যাসিডটি
অ্যাকোনোএসিটাইল কোয়ের সাথে সংযুক্ত হয়ে এসিটাল কোয়ে পরিণত করে। আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখো, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড এক্ষেত্রে পাইরুভেট ডিহাইড্রোজিনেস নামক এনজাইমের উপস্থিতিতে কি করছে, কোয়ের সাথে সংযুক্ত হয়ে এসিটাল কোয়েতে পরিণত হচ্ছে। ছিল 3 কার্বন, হয়ে গেল 2 কার্বন, একটি কার্বন অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রূপে চক্র থেকে বের হয়ে গেল। এবং এনএডি নিকোটিনামাইড এডিনোসিন ডাইফসফেট ডাইনিউক্লিওটাইড, এটি দুটো ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে 2 অণু হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে NADH2 উৎপন্ন করেছে। আমি এই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে বলবো, কারণ যেহেতু চক্রটি হচ্ছে ক্রেবস চক্র, পরবর্তীতে এটাকে চক্রাকারে দেখানো হয়েছে। তার আগে কিভাবে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড চক্রে সংযুক্ত হয় সংযোজন প্রক্রিয়া দেখাতে গেলে আমাকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হচ্ছে। এখানে কি এনজাইমের নাম, যেহেতু পাইরুভিক অ্যাসিডের উপর কাজ করছে, এনজাইমের নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস। এবং কোয়ে সংযুক্ত হয়ে এখানে পাইরুভিক অ্যাসিডটি 1 অণু কার্বন ডাই অক্সাইড হারিয়ে এসিটাল কোয়েতে 2 কার্বনের এসিটাল কোয়েতে পরিণত হচ্ছে, এবং হারানো কার্বন ডাই অক্সাইডটি 2 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড রূপে এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 1 অণু কার্বন ডাই অক্সাইড অলরেডি প্রথম ধাপেই উৎপন্ন হয়ে গেল। এবং এখানে ডিহাইড্রোজেনেস প্রক্রিয়া হাইড্রোজেনের সংযোজন ঘটে। সংযোজিত হাইড্রোজেনটি NAD এর সাথে সংযুক্ত হয়ে NADH2 উৎপন্ন করছে। এখানে একটা শক্তি উৎপন্ন হলো, আবার 1 অণু কার্বন ডাই অক্সাইডও অবমুক্ত হলো। 2 কার্বনের এই এসিটাল কোয়ে, আমি আবারও বলছি, 2 কার্বনের এসিটাল কোয়ে এবার চক্রে সংযোজিত হচ্ছে। চক্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেজ এনজাইমের উপস্থিতিতে এসিটাল কোয়ের সাথে সংযুক্ত হয়ে 4 কার্বন যোগ 2 কার্বন মিলে 6 কার্বনের সাইট্রিক অ্যাসিডে পরিণত হচ্ছে। জিনিসটা আবার রিপিট করছে, 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর 2 কার্বনের এসিটাল কোয়ে সংযোজিত হচ্ছে। এখানে এনজাইম হচ্ছে সাইট্রেট সিনথেজ। 4 কার্বন যোগ 2 কার্বন মিলে 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এবং এখান থেকে কোয়েটা প্রথমে পাইরুভিক অ্যাসিডের সাথে সংযুক্ত হয়েছিল, সেই কোয়েটা এখান থেকে আবার চক্র সংযোজনের সময় সেই কোয়েটা আবার চলে যাচ্ছে। ফলে 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। 6 কার্বনের সাইট্রিক অ্যাসিডের উপর কাজ করছে যে এনজাইম, তার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। আমি আবারও বলছি, এনজাইমটির নাম হচ্ছে অ্যাকোনিটেজ এনজাইমের উপস্থিতিতে 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? আইসোসাইট্রিক। 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড পরিণত হয়েছে আইসোসাইট্রিক অ্যাসিডে। এক্ষেত্রে আইসোসাইট্রিকের উপর কাজ করছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। আমরা মনে রাখবো, আমরা এনজাইম সম্পর্কে অলরেডি অনেক পড়েছি এবং আমার ক্লাসও নিয়েছি আমি তোমাদের সাথে। এনজাইম সাধারণত যে সাবস্ট্রেটের উপর কাজ করে তার উপর ডিপেন্ড করে কিন্তু এনজাইমের নামকরণ করা হয়। সেই ফর্মুলা বা সেই বিষয়টি মাথায় রেখে আমরা যদি একটু চিন্তা করে থাকি, যেমন ধরো এই ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিডের উপর কাজ করছে অ্যাকোনিটেজ, আইসোসাইট্রিকের উপর কাজ করছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ, আলফা কিটোগ্লুটারিকের উপর কাজ করছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। এরকম প্রত্যেকটা সাবস্ট্রেটের উপরেই কিন্তু ডিপেন্ড করে এনজাইমগুলো কাজ করছে। সুতরাং এভাবে এনজাইমের নামগুলো মনে রাখার জন্য আমরা সাবস্ট্রেটকে সবার আগে মনে রাখবো। আচ্ছা, যাই হোক, এখন আইসোসাইট্রিক অ্যাসিডের উপর কাজ করছে যে এনজাইম, তার নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। এনজাইমের কাজ কি? হাইড্রোজেন সংযোজন বা বিয়োজন। এখানে দেখতে পাচ্ছি আবারও হাইড্রোজেনের সংযোজন ঘটছে, ফলে NAD থেকে আবারও 2টি হাইড্রোজেন আয়ন সংযোজিত হওয়ার কারণে NADH2 শক্তি উৎপন্ন হচ্ছে। সেই সাথে আবারও একটি কার্বন ডাই অক্সাইড পরমাণু অবমুক্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে চক্রের সংযোজন হওয়ার আগে পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এখন আবার দেখতে পাচ্ছি আইসোসাইট্রিক, অর্থাৎ এখানে যে 6 কার্বনের যে অ্যাসিড, সেই 6 কার্বনের অ্যাসিড থেকে আরো একটি কার্বন ডাই অক্সাইড অবমুক্ত হচ্ছে। আইসোসাইট্রিক অ্যাসিডটি 6 কার্বনের অ্যাসিডটি 5 কার্বনের আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আবারও বলছি, 6 কার্বনের আইসোসাইট্রিক অ্যাসিডটি 1 অণু কার্বন ডাই অক্সাইড হারিয়ে 5 কার্বনের আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 5 কার্বনের, তার উপর কাজ করছে যে এনজাইমটা, তার নাম হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ।
বিষয়টা মনে রাখা খুবই সহজ। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের উপর কাজ করছে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, এবং এটি যথারীতি আবারও একটি কার্বন ডাইঅক্সাইড হারাচ্ছে। ডিহাইড্রোজেনাস থাকার কারণে আবারও হাইড্রোজেন পরমাণু সংযোজন ঘটছে, এবং এনএডি থেকে আবারও NADH2 অর্থাৎ আবারও NADH2 শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সে সাথে এখনো কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে এক অণু কার্বন ডাইঅক্সাইড পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড তারপর দ্বিতীয়ত আবার দেখা যাচ্ছে আইসোসাইট্রিক থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড, আবার আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড। ইতিমধ্যে আমরা 3টি কার্বন ডাইঅক্সাইডের অবমুক্তি দেখতে পাচ্ছি। মূলত এক্ষেত্রে একটি 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড থেকে, আমি আবারও বলছি, এক অণু 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড থেকে তিনটি কার্বন পরমাণু কার্বন ডাইঅক্সাইড অণু কি হয়, বিয়োজন ঘটে, অর্থাৎ 3 অণু কার্বন ডাইঅক্সাইড অবমুক্তি হচ্ছে। ঠিক একইভাবে 2 অণু পাইরুভিক অ্যাসিড হতে 3 + 3 = 6টি কার্বন পরমাণু কার্বন ডাইঅক্সাইড অণু অবমুক্ত হয়। ফলে এক অণু গ্লুকোজ ভেঙে মূলত ক্রেবস চক্রে সম্পন্ন হওয়ার পর এক অণু গ্লুকোজ হতে 6টি কার্বন ডাইঅক্সাইড পরমাণু কি হয়, কার্বন ডাইঅক্সাইড অণু অবমুক্তি ঘটে। তাহলে দেখতে পাচ্ছি এখানে অলরেডি 3 অণু কার্বন ডাইঅক্সাইড অবমুক্তি হয়েছে, যথেষ্ট শক্তি 3 অণু NADH2 শক্তি উৎপন্ন হয়েছে। এখন এটি পরিণত হয়েছে 4 কার্বনের সাকসিনাইল কোয়েতে। কিসে পরিণত হয়েছে? এখন এটি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডটি 4 কার্বনের সাকসিনাইল কোয়েতে পরিণত হয়েছে। 4 কার্বনের সাকসিনাইল কোয়ে থেকে কোয়েটা অবমুক্ত ঘটছে, পানি সংযোজিত হচ্ছে, একটি এডিপি এখান থেকে একটি অজৈব ফসফেট গ্রহণ করে এটিপিতে পরিণত হচ্ছে, এবং এর উপর কাজ করছে সাকসিনাইল কোয়ের উপর কাজ করছে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। সাকসিনাইল কোয়ে সিনথেটেজ কাজ করছে এবং এটি পরিণত হয়েছে সাকসিনিক অ্যাসিড। এটি 4 কার্বনের একটি যৌগ। 4 কার্বনের সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়েছে। সাকসিনিক অ্যাসিডের উপর কাজ করছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। আমি আবারও বলছি, সাকসিনিক অ্যাসিডের উপর কাজ করছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ এনজাইম থাকলে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেনের সংযোজন ঘটবে। যথারীতি হাইড্রোজেনের সংযোজন ঘটছে, FAD থেকে FADH2 শক্তি উৎপন্ন হচ্ছে, এবং 4 কার্বনের সাকসিনিক অ্যাসিডটি সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে পরিণত হয়েছে ফিউমারিক অ্যাসিডে। ফিউমারিক অ্যাসিড আবার পানি দ্বারা পানি সংযোজিত হয়ে ফিউমারেজ এনজাইমের উপস্থিতিতে ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে। ফিউমারিক অ্যাসিড ফিউমারেজ এনজাইমের উপস্থিতিতে পরিণত হয়েছে ম্যালিক অ্যাসিডে। এগুলো সবই 4 কার্বনের যৌগ। ম্যালিক অ্যাসিড পুনরায় ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে আবারও NADH2 শক্তি উৎপন্ন করছে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়েছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যথারীতি 2 কার্বন অ্যাসিটাইল কোয়ের সাথে সংযুক্ত হয়ে 6 কার্বনের সাকসিনিক সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই চক্রে মূলত 4 কার্বনের যৌগগুলো, চক্রে 4 কার্বনের যৌগ পাইরুভিক অ্যাসিড হতে 1 কার্বন চলে গিয়ে 2 কার্বন অ্যাসিটাইল কোয়ের সাথে সংযোজিত হয়ে 6 কার্বনের সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সাইট্রিক অ্যাসিড পর্যায়ক্রমে বারবার গ্রুপ বদল করে 4 কার্বনের যথারীতি সাকসিনিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রূপে চক্রে আবর্তিত হতে থাকে। এই চক্রে মূলত এটা খুবই সহজ। চক্রটি মনে রাখার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে, যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শক্তি উৎপাদন, 3 অণু কার্বন ডাই অক্সাইডের অবমুক্তি। এই শক্তি উৎপাদন 1, 2, 3, 4টি NADH2 উৎপাদন এবং একটি ATP উৎপাদন, একটি FADH2 উৎপাদন। এই শক্তি উৎপাদনের হিসাবটা আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে আমাদের এনজাইমগুলো, স্টেপ বাই স্টেপ এনজাইমগুলো মনে রাখবো। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে তোমরা এনজাইমগুলোকে মনে রাখবে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ সাইট্রিক অ্যাসিডের উপর কাজ করছে অ্যাকোনিটেজ, আইসোসাইট্রিক অ্যাসিডের উপর কাজ করছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজেনেজ, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের উপর কাজ করছে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ, সাকসিনাইল কোয়ের উপর কাজ করছে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, সাকসিনিক অ্যাসিডের উপর কাজ করছে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, ফিউমারিক অ্যাসিডের উপর কাজ করছে ফিউমারেজ, ম্যালিক অ্যাসিডের উপর কাজ করছে ম্যালেট ডিহাইড্রোজেনেজ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের উপর কাজ করছে সাইট্রেট ডি সিনথেজ। এবার আমি স্টেপগুলো একটু বলে যাচ্ছি। প্রথমে পাইরুভিক অ্যাসিড পরিণত হবে অ্যাসিটাইল কোয়েতে 2 কার্বনের
তারপর সাইট্রিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সংযুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিন অ্যালকোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যথারীতি আবার সাইট্রিক অ্যাসিড। তোমরা বইয়ের চিত্রটা খাতায় চর্চা করবে এবং আমার মনে হয় একবার স্টেপগুলো শিখে ফেলবে, তারপর আবার এনজাইমগুলোর নামগুলো শিখে ফেলবে, তারপর শক্তি উৎপাদন এবং কার্বন ডাইঅক্সাইড অবমুক্তি লোকেশনগুলো ঠিক করে ফেললে তোমাদের এই পুরোটা আয়ত্তে চলে আসবে। দেখতে যতটা জটিল মনে হয়, কিন্তু এটা কয়েকবার চর্চা করার পর বুঝতে পারবে এটা অনেকটা সহজ। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যেভাবে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যেভাবে গ্লুকোজ থেকে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, ঠিক একইভাবে পাইরুভিক অ্যাসিড থেকে উল্টো পথে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটিকে কিন্তু গ্লুকোজেনেসিস বলা হয়, গ্লুকোনিওজেনেসিস বলা হয়। যাই হোক, এই ক্রেবস চক্র কিন্তু কোষে সাইটোপ্লাজমে নয়, বরং মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এর মাধ্যমে মূলত কার্বন ডাইঅক্সাইডের সম্পূর্ণ জারণ ঘটে, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সম্পূর্ণ জারণ ঘটে। এখানে দেখতেই পাচ্ছ বারবার পানি সংযোজিত হয়েছে, দুই অণু পানি সংযোজনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের সম্পূর্ণ জারণ ঘটে এবং সম্পূর্ণ বিজারিত হয়ে এটি কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, অর্থাৎ জৈব যৌগে এখানে সম্পূর্ণরূপে জারিত হয়ে যায়। তো এই প্রশ্নটিকে তোমরা ভালো করে চর্চা করবে, আয়ত্তে নিয়ে আসবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমি পরবর্তী ক্লাসে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।